নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেসের অন্তর্গত স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠ্যক্রম তার পঞ্চম পত্রের মডিউল 1 ইউনিট 4 তার ভিত্তিতেই আজকের এই আলোচনা। এই ইউনিটের মূল বিষয় হচ্ছে থিওরিজ অফ ডেভেলপমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন, নিওলিবারালিজম, ডিপেন্ডেন্সি অ্যান্ড ওয়ার্ল্ড সিস্টেমস থিওরি। আমরা ভূমিকায় যে কথাটা বলে নিতে চাই সেটা হচ্ছে উন্নয়ন এবং আধুনিকীকরণ। এটা নিয়েই এই ইউনিটের আলোচনাটা কেন্দ্রীভূত। এই যে দুটি শব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে বিশেষ গুরুত্বের সঙ্গে আমাদের সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালপর্বে এই দুটি শব্দের যে বাড়তি গুরুত্ব কেন, এটা না জানলে আমরা এই আলোচনায় ঢুকতেই পারবো না। প্রধানত 3 মেজর স্ট্রিমস অফ ইভেন্টস, 3টে ঘটনা প্রবাহ, বড় ধরনের ঘটনা প্রবাহ আমাদের মনে রেখে এই আলোচনায় এগোতে হবে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের বৈশিষ্ট্য। প্রথম যে বিষয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত যে পশ্চিম ইউরোপ তার পুনর্গঠনের উদ্যোগ আয়োজন, মার্শাল প্ল্যানের মধ্যে দিয়ে এই কাজটা করার যে ঘোষণা সেই সময় করা হয়েছিল, সেইটা ছিল একটা বড় ধরনের প্রেক্ষিত। দ্বিতীয় যে প্রেক্ষিত সেটা হচ্ছে যে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের ডেভেলপমেন্টের মধ্যে আসে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এবং এশিয়া মহাদেশের চীনে সমাজতন্ত্রের বিস্তার। এই সমাজতন্ত্র নিয়ে নানা কথা থাকতেই পারে, কিন্তু ইটস হিস্টোরিক্যাল ফ্যাক্ট যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে এই দেশগুলোতে বিভিন্ন সময়ে সমাজতন্ত্রের প্রসার ঘটেছে। সব থেকে উল্লেখযোগ্য ঘটনাটি বোধহয় চীন দেশে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা 1949 সালে। তৃতীয় বিষয়টা কিন্তু এই প্রসঙ্গে সর্বাধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের যে পৃথিবী সাক্ষী ছিল ডিকলোনাইজেশন প্রসেসের, উপনিবেশের অবসান হচ্ছে এই সময়ের গুরুত্বপূর্ণ ঘটনা। বিশেষ করে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার যে দেশগুলোতে প্রায় লাইন দিয়ে দেশগুলো স্বাধীনতা অর্জন করেছে এবং উপনিবেশের কবল থেকে মুক্তি পেয়ে তারা নতুনভাবে নিজেদের গড়ে তুলতে প্রয়াসী হয়েছে, যার শেষ পর্যন্ত রূপ পরিগ্রহ করেছে তাদের ডেভেলপমেন্টের যে আর্জ, উন্নয়নের যে দাবি, সেই দাবি থেকেই থার্ড ওয়ার্ল্ডের কনসেপ্ট তারা গড়ে তুলেছে। তো এইখান থেকেই আমরা বলতে চাইছি যে এই 3টে যে গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ, সেটাই কিন্তু একটা মেটেরিয়াল কনটেক্সট তৈরি করেছে নতুন একটা বৌদ্ধিক ভাবনার। দ্বিতীয় বিষয় যেটা ভূমিকায় আমাদের স্পষ্ট করে মনে রাখা দরকার সেটা হচ্ছে যে কম্পারেটিভ পলিটিক্স অ্যাজ এ ডিসিপ্লিন এই সময়ে যেন নতুন করে নিজেকে গড়ে তুলেছে। আমরা ইউনিট 1 আলোচনার সময় বলার চেষ্টা করেছিলাম যে একসময় পৃথক পৃথকভাবে বিভিন্ন দেশের আলোচনাগুলোকে গুছিয়ে নিয়ে আমরা কম্পারেটিভ গভর্নমেন্টের আলোচনায় আমরা করতাম। পরবর্তী সময়ে ইনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে সরে গিয়ে আমরা পলিটিক্যাল প্রসেসের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করলাম। কম্পারেটিভ পলিটিক্স একটা বিষয় হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করলো, সেটাও এই সময়কালেই। প্রধানত
নতুন শতাব্দী তখনকার বিংশ শতাব্দীর শুরু থেকেই এই প্রসেসটা শুরু হয়েছিল কম্প্যারেটিভ পলিটিক্স নিজেকে গড়ে তোলার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তা একটা নতুন ইম্পেটাস পেল, যে প্রেক্ষিতটার কথা আমরা 1 নম্বর পয়েন্টে বললাম, সেই প্রেক্ষিতটার থেকে। এই যে নতুন দেশগুলো যে সামনে আসলো, যে দেশগুলো এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার প্রধানত, যে দেশগুলো তাদের উন্নয়নের প্রশ্নটাকে সবকিছুর ঊর্ধ্বে ঠাঁই দিয়ে সামনে উপস্থাপিত করলো, তারই হাত ধরাধরি করে কতগুলো বিষয় আমাদের আলোচনায় গভীরভাবে আসলো। এই বিষয়গুলোর মধ্যেই হচ্ছে যে এই দেশগুলোর মধ্যে অনেক পার্থক্য সত্ত্বেও তাদের ব্যাকওয়ার্ডনেস। তাহলে হাউ টু কাম আউট অফ দ্যাট কাইন্ড অফ ব্যাকওয়ার্ডনেস সাফার্ড বাই দোজ স্টেটস বা সাফার্ড বাই দ্য নিউ নেশনস, এই প্রশ্ন থেকেই মডার্নাইজেশন বা আধুনিকীকরণের প্রশ্নটা সামনে এসছে, যা তাদের ব্যাকওয়ার্ডনেস থেকে বেরিয়ে এসে আধুনিক পৃথিবীর সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে শেখাবে। স্বাভাবিকভাবেই এই আধুনিকীকরণ হাত ধরাধরি করে এলো আরো অনেকগুলো শব্দের সঙ্গে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, আরবানাইজেশন, নগরায়ন, ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক বিকাশ অ্যান্ড অ্যালাইড সোশিও কালচারাল অ্যাডভান্সমেন্টস, তার সঙ্গে সঙ্গে সামাজিক সাংস্কৃতিক বিকাশের প্রশ্ন। এখন এই প্রশ্নগুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে কম্পারেটিভ পলিটিক্সের আলোচনায়, সেই বিষয়গুলো কিভাবে যুক্ত করা যাবে, সেটা নিয়ে যে নতুন আলাপ আলোচনা তা অনেকটাই ছিল চিকাগো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং সেখানকার সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় তা সংগঠিত হতে লাগলো। বলা বাহুল্য যে কম্পারেটিভ পলিটিক্সের যে শিরোমণি চিন্তাবিদরা, যাদের উদ্যোগ আয়োজনে বিষয় হিসেবে কম্পারেটিভ পলিটিক্স ডেভেলপ করেছে, তারাই এগিয়ে এলেন এই বিষয়গুলোকে কিভাবে কম্পারেটিভ পলিটিক্সের আলোচনায় অঙ্গীভূত করা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য গ্যাব্রিয়েল অ্যামন্ড, জেমস কোলম্যান, লুসিয়ান পাই, সিডনি ভার্বা, আরো অনেকে। এখান থেকেই তৃতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে যখনই উন্নয়ন এবং আধুনিকীকরণের প্রশ্নটা সামনে আসলো, তখনই আমরা যেন উপলব্ধি করতে শুরু করলাম যে উন্নয়ন কোনো একমাত্রিক শব্দ নয়, এটা একটি বহুমাত্রিক ধারণা। এই বহুমাত্রিক ধারণার মধ্যে আপাতত যদি দুটি বিষয়কে আমরা ধরে নিই, একটা হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। এছাড়াও আরো অনেক কিছু বলা যেতে পারে, কালচারাল ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইত্যাদি নানা বিষয়গুলো আসে। কিন্তু যদি পলিটিক্যাল ডেভেলপমেন্ট আর ইকোনমিক ডেভেলপমেন্ট এই দুটোর কথা আমরা ভাবি, তাহলে আমরা বলবো যে দুটো সেপারেট বাট ইন্টারডিপেন্ডেন্ট। এ দুটো আলাদা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। পলিটিক্যাল ডেভেলপমেন্ট যে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, তার মধ্যে আসে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা, স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতাবস্থার কথা, লেজিটিমেসির কথা, রাজনৈতিক বৈধতার কথা। আর ইকোনমিক ডেভেলপমেন্টের কথা যখন আসে, তখন আসে শিল্পায়নের কথা, নগরায়নের কথা এবং তার সঙ্গে যুক্ত আরো অনেক বিষয়ের কথা। কিন্তু সম্পর্কটা কোথায় দেখা যাচ্ছে? সম্পর্কটা এইখানে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন চিন্তাবিদরা, যে আনলেস পলিটিক্যাল ডেভেলপমেন্ট টেকস প্লেস, economic development cannot be continued uninterruptedly. অর্থনৈতিক বিকাশের প্রাক শর্ত হচ্ছে রাজনৈতিক বিকাশ। যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, যদি শাসন ব্যবস্থায় যদি স্থায়িত্ব না থাকে, রাজনীতিতে যদি বৈধতা যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে সেই দেশ আর্থিকভাবে বিকশিত হতে পারে না। অতএব কিভাবে রাজনৈতিক বিকাশ নিশ্চিত করা যাবে, তার হাত ধরাধরি করে কিভাবে অর্থনৈতিক বিকাশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এই নিয়েই আসতে লাগলো পলিসি প্রেসক্রিপশন। এবং সেই পলিসি প্রেসক্রিপশন তার যে উৎস হচ্ছে বিভিন্ন ধরনের একাডেমিক এক্সারসাইজেস। 50-এর দশকের যে গবেষণাগুলো, এই গবেষণাগুলো নতুন একটা প্রেক্ষিত তৈরি করলো।
তাহলে এর থেকেই আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশনকে ঘিরে এক ধরনের যে আন্তঃসম্পর্কিত আলোচনা 50-এর দশক থেকে বিকশিত হতে শুরু করেছে, যার মেইন থ্রাস্ট ছিল ইউনিভার্সাল একটা নর্ম, একটা স্ট্যান্ডার্ড গড়ে তোলা, যার মূল কথা হচ্ছে মডার্নাইজেশন থ্রু ডেভেলপমেন্ট, উন্নয়নের মধ্যে দিয়ে আধুনিকীকরণ। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে উন্নয়ন এবং আধুনিকীকরণ এই দুটো কিন্তু অ্যাপারেন্টলি সেপারেট মনে হলেও এই দুটো কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, একটার সঙ্গে আর একটা জড়িয়ে আছে। তাহলে এই যে ডেভেলপমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন হুইচ গো হ্যান্ড ইন হ্যান্ড টুগেদার, তার মূল বিষয়গুলো কি সেটাকে জানতে গেলে আমাদের যাত্রা শুরু করতে হবে ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, ডিফাইনিং ডেভেলপমেন্ট। একেবারে অতি সহজ থেকে অতি কঠিন অনেক ব্যাখ্যা আমরা ডেভেলপমেন্ট কি এটা বলতে আমরা রাখতে পারি। ডেভেলপমেন্ট ইন্ডিকেটস বেটারমেন্ট, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে একটু ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, সেটাই আমার ডেভেলপমেন্ট। তাহলে ইটস এ কাইন্ড অফ অ্যাডভান্সমেন্ট, এগিয়ে চলা। ইমপ্রুভমেন্ট অফ এক্সিস্টিং কন্ডিশনস, বিদ্যমান অবস্থাটার বিকাশ ঘটানো। এইভাবে অতি সাধারণভাবে আমরা ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। আরেকটুখানি এগিয়ে গেলে আমরা বলবো যে আমাদের প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভস, তাদের মধ্যে রয়েছে অন্তর্নিহিত বিপুল সম্ভাবনা। ডেভেলপমেন্ট ক্রিয়েটস অ্যান অ্যাটমসফিয়ার দ্যাট ক্যান আনফোল্ড দোজ ইনহেরেন্ট পোটেনশিয়ালিটিস ইন হিউম্যান বিইংস। তাহলে এই যে অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশের দরজাটা খুলে দেয় যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই আমরা বলছি ডেভেলপমেন্ট। অন্যভাবে ইটস সামথিং লাইক কামিং আউট অফ ব্যাকওয়ার্ডনেস, পশ্চাৎপদতা থেকে বেরিয়ে আসার যে একটা সিস্টেমেটিক প্রসেস দ্যাট ইনভলভস চেঞ্জেস ইন ডেমোগ্রাফিক, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল সেক্টরস ইন এ সোসাইটি। একটা সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, জনগোষ্ঠীগত, সাংস্কৃতিক এবং বিভিন্ন দিকের যে বিকাশের একটা সুসংবদ্ধ প্রক্রিয়াকেই আমরা ডেভেলপমেন্ট বলছি। ইটস এ কাইন্ড অফ সোশ্যাল ট্রান্সফরমেশন। কি ধরনের? ফ্রম পিজেন্ট টু প্যাস্টোরাল সোসাইটি টু ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন। একটা গ্রামীণ কৃষিভিত্তিক একটা সমাজ, সেখান থেকে একটা শিল্পভিত্তিক সমাজ। এর মধ্যে জড়িয়ে থাকে আমাদের অসংখ্য মূল্যবোধের প্রশ্ন, সামাজিক আচার আচরণগত প্রশ্ন, সমাজ কাঠামোগত প্রশ্ন, অর্থনৈতিক সংগঠনগত প্রশ্ন এবং রাজনৈতিক প্রক্রিয়াগত প্রশ্ন। একেই আমরা বলছি যে ইট অ্যাফেক্টস আওয়ার ভ্যালুজ রিলেটিং টু বিহেভিয়ার, সোশ্যাল স্ট্রাকচার, ইকোনমিক অর্গানাইজেশন অ্যান্ড পলিসি প্রসেস। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের সচেতনতা সম্পর্কিত যে বোধ, সেই বোধের ক্ষেত্রেও একটা রূপান্তর আসে। মানুষ তার নিজের শক্তিতে কত কিছু করে ফেলতে পারে, এই ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকেই তার মধ্যে সেই সচেতনতা জন্মায়। এই সচেতনতার পরিমাপক হিসেবে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে এখন ব্যবহার করছি। মানবিক উন্নয়নের সূচক একটা মানুষ সে কি কি করতে পারে, তার সক্ষমতার বিভিন্ন মাপকাঠি ধরে আমরা এই হিউম্যান ডেভেলপমেন্টকে দেখছি। অতএব ডেভেলপমেন্টটাকে আমরা একটা মাল্টি ডাইমেনশনাল প্রসেস হিসাবে দেখছি, যার স্ট্রাকচার, কাঠামো, অ্যাটিটিউডস, দৃষ্টিকোণ অ্যান্ড ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, সব দিক থেকেই দেখা যাচ্ছে। তাহলে এর সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন বা বিকাশের প্রশ্নও যেমন জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে আমাদের জীবন গড়ার প্রশ্ন, আত্মসম্মান, আত্মমর্যাদার প্রশ্ন, আমাদের ফ্রিডম অফ চয়েস বা পছন্দের স্বাধীনতার প্রশ্ন ইত্যাদি নানা ধরনের যে মূল্যবোধ। এখন এই প্রশ্নে দ্বিতীয় ধাপে এসে আমরা বলতে চাইছি যে ডেভেলপমেন্টকে নিয়ে ছোট বড় যে ব্যাখ্যাই আমরা করি না কেন, ডেভেলপমেন্টের কিন্তু বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ রয়েছে। মোটা দাগে আমরা ভাগ করে ফেলতে পারি একটা ওয়েস্টার্ন পার্সপেক্টিভ, একটা নন ওয়েস্টার্ন পার্সপেক্টিভ। ওয়েস্টার্ন পজিশন, তাকেই আমরা কার্যত
মডার্নাইজেশনের পার্সপেক্টিভ বলছি। আমরা যেন ধরেই নিয়েছি যে পূর্ব হচ্ছে ব্যাকওয়ার্ড, পশ্চিম হচ্ছে ফরওয়ার্ড, অর্থাৎ পশ্চিম হচ্ছে ডেভেলপড ওয়ার্ল্ড আর পূর্ব হচ্ছে আন্ডার ডেভেলপড অর ব্যাকওয়ার্ড ওয়ার্ল্ড। অতএব গোয়িং আপ টু দ্য ওয়েস্ট ইকুয়াল টু মডার্নাইজেশন। তাহলে পশ্চিমের যে পজিশন, সেই পজিশনটাই মডার্নাইজেশনের পজিশন হিসেবে আমাদের সামনে এসে হাজির হয়। ন্যাচারালি এই ধারণাটা, এই ধরনের যে ধ্যান ধারণা যে পশ্চিম মানেই আধুনিক, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার সমস্ত চিন্তাবিদরা এটা মেনে নিতে পারেন না। তাই তারা প্রতিবাদ করেন। তারা বলেন যে পশ্চিম মানেই এগিয়ে থাকা, পূর্ব মানেই পিছিয়ে থাকা। এ কথাটা বলা হচ্ছে এথনোসেন্ট্রিক, এ কথা বলা সেলফ লিমিটিং, এবং এটা অ্যাহিস্টোরিক্যাল, এটা হিস্টোরিক্যালি ডিস্টর্টেড, এটা হতে পারে না। তো তারা এই যে আমেরিকান প্যারাডাইম, এই মডার্নাইজেশনের অ্যাপ্রোচকে ঘিরে যেটা গড়ে উঠেছে, সেই আমেরিকান প্যারাডাইমটা, সেটাকেও তারা কিন্তু চ্যালেঞ্জ করছেন। তারা বলছেন যে এর মধ্যে দিয়ে সিস্টেমস অ্যাপ্রোচই বলি, স্ট্রাকচারাল ফাংশনালিজম বলি, বিহেভিয়ারালিজম বলি, যেগুলো ডেভেলপিং সোসাইটির পলিটিক্যাল সিনারিওকে ব্যাখ্যা করছে, সেটা আসলে পূর্বকে পশ্চিমের যে অধীনস্থ একটা বিষয় হিসেবে দেখতে চাইছে। এর থেকেই একটা বিকল্প পার্সপেক্টিভ অফ ডিপেন্ডেন্সি, এক ধরনের নির্ভরতার তত্ত্ব গড়ে উঠছে। তার জন্যেই পশ্চিম এবং পূর্বের যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অতএব আমরা যে কথাটা বলতে চাইছি যে ডেভেলপমেন্টের বিভিন্ন পার্সপেক্টিভের আলোচনাতেই ডিপেন্ডেন্সি পার্সপেক্টিভটা আমাদের মধ্যে চলে আসছে। ডিপেন্ডেন্সি বলতে আমরা এমন একটা বাস্তব পরিস্থিতিকে বোঝাতে চাইছি যেখানে ধরে নেওয়া হচ্ছে যে কিছু দেশ এবং তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে অন্য দেশের, বিশেষ করে উন্নততর দেশের যে ডেভেলপমেন্টের যে পার্সপেক্টিভে। এ সিচুয়েশন ইন হুইচ সার্টেন কান্ট্রিজ হ্যাজ দেয়ার ইকোনমিজ কন্ডিশনড বাই দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপ্যানশন অফ অ্যানাদার, placing the dependent countries in a backward position exploited by the dominant countries. এর ফলে কি হচ্ছে? এর ফলে কিছু দেশ অন্য দেশগুলোকে এক্সপ্লয়েট করার সুযোগ পেয়ে যাচ্ছে। কিছু দেশ তাদের উপর নির্ভর করছে। এই কথা বলে আসলে যেটা করা হচ্ছে যে এই নির্ভরতার যে সুযোগ নিয়ে সেই দেশগুলোকে শোষণ করা হচ্ছে। এই ডিপেন্ডেন্সি পার্সপেক্টিভও কিন্তু একটা নয়। যেখানে কমননেস রয়েছে সেটা হচ্ছে থিওরি অফ আনইকুয়াল এক্সচেঞ্জ, বিনিময় আছে, কিন্তু বিনিময়ের সঙ্গে অসমতা আছে। ইমানুয়েল ওয়ালারস্টাইন যেমন এর একজন প্রবক্তা, সমীর আমিন প্রবক্তা, তেমনি অ্যাসোসিয়েটেড ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কডোজো এবং ফ্যালাটো এরা এসছেন। আমাদের যেটা বুঝতে হবে যে চেঞ্জিং ডাইমেনশন অফ ডেভেলপমেন্টের ধারণা এই কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে কিন্তু এগোচ্ছে, এবং তার মধ্যে দিয়ে অল্টারনেটিভ ডেভেলপমেন্ট, বিকল্প উন্নয়নের ধারণা আমাদের সামনে আসছে, যেখানে হিউম্যান ডেভেলপমেন্টের কথা বড় করে আসছে। নিওলিবারাল ডেভেলপমেন্ট, পোস্ট ডেভেলপমেন্ট, অ্যান্টি ডেভেলপমেন্ট ইত্যাদি নানা ধরনের কথাবার্তাগুলো আমাদের সামনে আসছে। আমাদের আলোচনা যত এগোবে তত এই বিকাশ কিভাবে ঘটছে সেটা আনফোল্ডেড হবে। আপাতত এক কথায় বলে রাখি যে র্যাডিক্যাল রিয়াকশন টু কমপ্লেক্সিটিস আমাদের সামনে আনফোল্ডেড হচ্ছে। ডাইলেমাস অফ ডেভেলপমেন্ট, এগুলো আমরা বুঝতে পারছি। আজকের দিনে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বড় করে আসছে। কোন ধরনের উন্নয়নের কথা? যে উন্নয়ন কেবলমাত্র আজকের প্রয়োজনটাই মেটাবে না, আগামী দিনের প্রয়োজনের দিকে নজর রাখবে, সে কথা সামনে আসছে। গ্লোবালাইজেশন উন্নয়ন ভাবনার ক্ষেত্রে নূতন সংযোজন করেছে, তা দেখাতে চাইছে ডেভেলপমেন্ট এই শব্দটা কতটা বিতর্কিত। তো ইট ইজ consensus over theories and practices of development are unlikely to end soon. এই বিতর্ক সহজে মেটার নয়, বাট অ্যাজ স্টুডেন্ট অফ সোশ্যাল সায়েন্স আমাদের কিন্তু এই বিতর্কের জায়গাটাকে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে। তার বিভিন্ন দিকগুলো আমাদের এই ইউনিটে
যে সমস্ত আমাদের আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনার মধ্যে ধরে ফেলতে হবে।